নমস্কার। আজ আমরা আলোচনা করব ২০২৫ সালের একটা বেশ বড় ঘটনা নিয়ে, অপারেশন সিন্দুর। হ্যাঁ, ২২শে এপ্রিল ২০২৫-এ পহলগামে যে হামলাটা হয়, মানে তীর্থযাত্রীদের উপর। ভয়াবহ হামলা, ২৬ জন মারা যান। ঠিক, তারই জবাবে ভারত এই অপারেশনটা চালায়। তো আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলো একটু বিশ্লেষণ করে দেখব, মানে কি ঘটেছিল ঠিক। হ্যাঁ, এর পেছনের কারণ, ভারতের পদক্ষেপ, পাকিস্তানের দিক থেকে কি প্রতিক্রিয়া এলো, আর শেষমেশ পরিস্থিতিটা কিভাবে সামাল দেওয়া হলো। সেগুলোই বোঝার চেষ্টা করব। আর দেখব যে এই ঘটনাটা ভারতের যে অ্যান্টি টেরর স্ট্র্যাটেজি, তাতে সত্যি কোনো বদল এনেছে কিনা। একটা জিনিস কিন্তু শুরুতেই চোখে পড়ার মতো, মানে টেকনোলজির ব্যবহার। অবশ্যই। বিভিন্ন রিপোর্টে দেখছি ড্রোন তো ছিলই, এমনকি স্কাল্প ক্রুজ মিসাইল, মানে অনেক দূর থেকে টার্গেট করা যায়। হ্যাঁ, স্কাল্প, হ্যামার গাইডেড বোমা, এগুলো বেশ সফিস্টিকেটেড অস্ত্র। কিন্তু এত কিছুর পরেও যে একটা বড়সড় যুদ্ধ লেগে গেল না, সেটাও তো ভাবার বিষয়, তাই না? সেটাই। অপারেশনটা চলেছিল ধরুন ৭ই মে থেকে ১০ই মে ২০২৫ সাল। মূল টার্গেট কোথায় ছিল? পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীর মানে পিওকেতে, সেখানে মোটামুটি ৯টা টেররিস্ট ক্যাম্প টার্গেট করা হয়। আর এই যে টেকনোলজির কথা বলছিলাম, ড্রোন, মিসাইল ছাড়া আর কিছু? ওই যে বললাম, স্কাল্প, হ্যামার বম্বস, আর ছিল লয়েটারিং মিউনিশন, মানে এই অস্ত্রগুলো টার্গেটের ওপর কিছুক্ষণ চক্কর দিতে পারে, তারপর সঠিক সময়ে হিট করে। প্রিসিশন স্ট্রাইকের জন্য খুব দরকারি। আচ্ছা, আর ফলাফল, মানে সাকসেস রেট কেমন ছিল? বিভিন্ন সূত্রে যা পাওয়া যাচ্ছে তাতে লস্করে তাইয়াবা, জয়শী মোহাম্মদের বেশ কিছু গুরুত্বপূর্ণ লোক মানে অপারেটিভস তারা মারা যায়। কারো নাম জানা গেছে, মানে হাই প্রোফাইল কেউ? হ্যাঁ, যেমন ধরুন মৌলানা ইউসুফ আজহার, মাসুদ আজহারের ভাই। ও আচ্ছা। মোটামুটি ৮০ থেকে ১০০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়, এরকম একটা সংখ্যা বিভিন্ন রিপোর্টে ঘুরছে। আর ভারতের দিকে কোনো ক্ষতিগ্রস্ত বা প্রাণহানির খবর নেই কিন্তু। এটা তো গেল সীমান্তের ওপারের ঘটনা। কাশ্মীরের ভেতরে এর কোনো প্রভাব পড়েনি, মানে লোকাল সিচুয়েশনে? পড়েছিল তো। অপারেশনের পরপরই জম্মু কাশ্মীরে সিকিউরিটি ফোর্সেস আরও অ্যাক্টিভ হয়ে যায়। দুটো বড় এনকাউন্টারের খবর আমরা পাই। কোথায়? একটা ত্রাল এলাকায়, সেখানে ৩ জন জঙ্গি মারা যায়। আর একটা পুলওয়ামার কাছাকাছি, সেখানেও জৈশের ৩ জন জঙ্গি নিহত হয়। মানে ভ্যালির ভেতরেও চাপটা বজায় রাখা হয়েছিল। কিন্তু এরপরেই তো টেনশনটা বেড়ে গেল, তাই না? যখন পাকিস্তান থেকে জবাব এলো। হ্যাঁ, উত্তেজনা বাড়ে ঠিকই। পাকিস্তান পাল্টা গোলাগুলি শুরু করে। কিছু সূত্রে বলা হচ্ছে ওরা প্রায় ১৫টা ইন্ডিয়ান মিলিটারি পোস্টে ড্রোন বা মিসাইল অ্যাটাকের চেষ্টা করেছিল। ওহ, তাহলে? ভারত রুখতে পেরেছিল। হ্যাঁ, ভারতের যে মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, মানে ধরুন নিজেদের আকাশ তীর বা রাশিয়া থেকে নেওয়া S-400, এগুলো বেশিরভাগ থ্রেটকেই নিউট্রালাইজ করে দেয়। কিন্তু সীমান্তে গোলাগুলি, সেটা তো চলেছিল মনে হয়। হ্যাঁ, লাইন অফ কন্ট্রোলে বেশ কিছুদিন ধরে শেলিং চলেছিল। আর দুঃখের বিষয় হল, এতে দুদিকে সাধারণ মানুষ মারা যান। ভারতের দিকে ১৬ জন সিভিলিয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়, তার মধ্যে শিশুও ছিল। খুবই দুঃখজনক। কিন্তু এই উত্তেজনার মধ্যেও কি ডিপ্লোমেসি চলছিল, মানে কথাবার্তা? একদম। মিলিটারি অ্যাকশনের পাশাপাশি কিন্তু কূটনৈতিক চ্যানেলগুলো খোলা ছিল। সেটারই ফল হল ১০ মে ভারত পাকিস্তানের মধ্যে একটা সিজফায়ার বা যুদ্ধবিরতি চুক্তি সই হওয়া। আচ্ছা। শুধু তাই না, দুই দেশের ডিজিএমও লেভেলে, মানে মিলিটারি অপারেশনসের ডিরেক্টর জেনারেলদের মধ্যে হটলাইনে নিয়মিত কথা হচ্ছিল। ওটাও পরিস্থিতি ঠান্ডা করতে হেল্প করে। আস্তে আস্তে কমার্শিয়াল ফ্লাইট চলাচলও শুরু হয়। তাহলে পুরো ঘটনাটা যদি দেখি, অপারেশন সিন্ধুকে ভারতের স্ট্র্যাটেজিতে কতটা গুরুত্বপূর্ণ বলা যায়? এটা কি কোনো নতুন দিক নির্দেশ করে? বিভিন্ন সোর্স অ্যানালাইসিস করলে মনে হয় এটা একটা বেশ বড় শিফট। মানে ভারতের অ্যাবিলিটি এবং উইলিংনেস দুটোই দেখানোর চেষ্টা ছিল যে তারা শত্রু দেশের ভেতরে ঢুকেও অ্যাটাক করতে পারে। কি কি বিষয়ে এখানে লক্ষণীয়? প্রথমত, ভারতের ৩টে বাহিনী, আর্মি, এয়ারফোর্স, নেভি, এদের মধ্যে খুব ভালো কোঅর্ডিনেশন দেখা গেছে। দ্বিতীয়ত, হাইটেক ওয়েপন আর টেকনোলজির নিখুঁত ব্যবহার। তৃতীয়ত, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যতটা সম্ভব এড়িয়ে যাওয়া। আর চতুর্থ, মানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মিলিটারি পাওয়ার দেখানোর পরেও একটা বড় কনফ্লিক্টে না জড়ানো, ডিপ্লোমেসির মাধ্যমে হ্রাস টানা। এটা একটা খুব ডেলিকেট ব্যালেন্সিং অ্যাক্ট ছিল। তাহলে টাইমলাইনটা দাঁড়াচ্ছে এরকম:
পেহেলগাম অ্যাটাক, তারপর অপারেশন জিন্দুর দিয়ে রিটালিয়েশন, হ্যাঁ, কাশ্মীরের লোকাল অপারেশন, সীমান্তে টেনশন আর গোলাগুলি। তারপর সিজফায়ার আর ডিপ্লোম্যাটিক এফার্ট দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা। মোটামুটি এটাই। এই ঘটনাটা ভারতের মিলিটারি ক্যাপাবিলিটি তো দেখালোই, আবার ঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী সংযম দেখানোর নীতিটাও তুলে ধরল। এটা তাদের স্ট্র্যাটেজির একটা ইম্পর্টেন্ট দিক মনে হচ্ছে। আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে এত উন্নত টেকনোলজি, প্রেসিশন স্ট্রাইক, মানে একদম নিখুঁতভাবে সামরিক লক্ষ্য হাসিলের চেষ্টা, আর অন্যদিকে সেই একই লড়াইয়ে সাধারণ মানুষের মৃত্যু সীমান্তের দুপারেই। এই যে কন্ট্রাস্ট, এই কঠিন বাস্তবতা, এটা কি ভবিষ্যতে এই ধরনের সমস্যা সমাধানে কোনো নতুন চ্যালেঞ্জ বা প্রশ্ন তুলে ধরে? হয়তো এই ভাবনাটা দর্শকদের জন্যও রইল। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।